বাঙালি জাতি স্বায়ত্তশাসন দাবি হিসেবে অনেকদিন একই পরিপ্রেক্ষিতে 1947 সালে ভারত ও পাকিস্তান নামক দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এরপর পাকিস্তান শাসন গোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর ইস্ট রোলার চালায়। 1958 সালে ইস্ট মির্জা সামরিক শাসন জারি করে। অবশেষে আইয়ুব খান ওই বছরের সামরিক শাসন জারির মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে। আর ক্ষমতা স্থায়ী করার জন্য আইয়ুব খান 1962 সালে প্রণয়ন করেছিলেন 1962 সাল সংবিধান পটভূমি। আইয়ুব খান তার আত্মজীবনীমূলক গ্রন্থে রয়েছে 1954 সালে 5 এক হোটেলের নিজস্ব কক্ষে তিনি নিজ রাষ্ট্র দখলের ছক আঁকেন। রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতি আইয়ুব খানের শ্রদ্ধা ছিল, এই জন্য তিনি পাকিস্তানের দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে নামক দুইটি জাতীয় সৎ রাজনৈতিক নিষিদ্ধ করে। একতান্ত্রিক শাসনের পক্ষপাত ঘোচানোর জন্য তিনি 1960 সালে তদন্তের বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতি করে একটি সংবিধান কমিটি গঠন করেন। তথাপি সংবিধান কমিটির রিপোর্ট অগ্রাধিকার করে আইয়ুব খান পাকিস্তানে একটি উদ্ভট সংবিধান উপহার দেন। তিনি 1956 সালে সংবিধানের প্রণীত সংসদীয় গণতন্ত্র সহ প্রাদেশিক স্বায়ত্তশাসন ও নাগরিক অধিকার বাতিল করে মৌলিক গণতন্ত্র নামে এক অভ্যন্তর ব্যবস্থা চালু করে সরকারের নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে। আইয়ুব খানের প্রতি সংবিধানের সত্যিকার অর্থে রাষ্ট্রপতি স্বৈরশাসিত নীল নকশা ছিল। নিচে এর সংবিধানের প্রকাশ বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো। 1956 সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ নিচে 1956 সালের সংবিধান বৈশিষ্ট্য আলোচনা করা হলো। ইসলামী প্রজাতান্ত্রিক আইয়ুব খানের সংবিধানে পাকিস্তানে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে পাকিস্তানের আইন পরিষদ কুরআন ও সুন্নাহ পরিস্থিতি কোনো আইন পাস করতে পারবে না। সংবিধানে ইসলামের আইন প্রণয়নের জন্য পরামর্শ দানের লক্ষ্য আলেম সমাজ নিয়ে একটি পরামর্শ সভা ও কাউন্সিল গঠনের ঘোষণা দেয়। লিখিত সংবিধান 1956 সালে সংবিধান ছিল লিখিত। এই সংবিধানের ছিল বৃহত্তম সংবিধান। 1962 সালের সংবিধানে 12টি অংশ বিভক্ত। এই সংবিধানে 250টি ধারা ও 3টি তফসিল ছিল। মৌলিক সংগঠন 1956 সালে সংবিধানের মৌলিক সংগঠন নামে একটি অভ্যন্তরীণ অবস্থা প্রবর্তন করা হয়। ভোটারগণ সরাসরি ভোট দিতে মৌলিক গণতন্ত্র নির্বাচন করে। আর মৌলিক গণতন্ত্র দ্বারা গঠিত নির্বাচন মণ্ডলী প্রেসিডেন্ট, জাতীয় পরিষদের সদস্য ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচন করবে বলে বিধান রাখা হয়। যুক্তরাষ্ট্র ও শাসন ব্যবস্থা এই সংবিধানে পাকিস্তানের যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এই দুই প্রদেশের সমন্বয়ে পাকিস্তান যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এক কক্ষ বিশিষ্ট আইনসভা 1956 সালে সংবিধানের ন্যায় 1962 সালে সংবিধানেও কেন্দ্র ও প্রদেশ এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুকূল ছিল না। রাষ্ট্র ব্যবস্থা শাসিত সরকার এই সংবিধানে পাকিস্তান রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয়। প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রের প্রকৃত শাসক। মন্ত্রিপরিষদ প্রেসিডেন্টের নিকট দায়ী ছিলেন। মৌলিক অধিকার 1962 সাল সংবিধানে প্রথমত কোনো মৌলিক অধিকার কথা উল্লেখ করা ছিল না। পরবর্তীকালে দ্বিতীয় সংসদের মাধ্যমে মৌলিক অধিকারের একটি তালিকা সংযুক্ত করা হয়।
মূলনীতি 1962 সালের সংবিধানে 21টি নীতি নির্ধারণমূলক নীতিমালা সংযুক্ত ছিল। এগুলো আদর্শ মাত্র, কিছু আইনগত কোনো ক্ষমতা ছিল না। সরকারের নীতি নির্ধারণে এগুলো আদর্শ নীতি ব্যবহৃত হতো। কমিশন গঠন: কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকারগুলোর মধ্যে রাজস্ব বণ্টনের সুপারিশ করার জন্য আন্তর্জাতিক অর্থ কমিশন ও দেশীয় সর্বোচ্চ অর্থনৈতিক পরিষদ গঠনের ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত ছিল। আইন পরিষদের কেন্দ্র ঢাকা। এই সংবিধানে বলা ছিল, রাজনৈতিক ঢাকা এলাকা হবে কেন্দ্রীয় আইন পরিষদের কেন্দ্র এবং ইসলামাবাদ হবে সরকার প্রধানের কেন্দ্র। 1962 সালে সংবিধানে এর ধারা ছিল অন্যতম বৈশিষ্ট্য। দুষ্ট পরিবর্তনশীল: 1962 সালে সংবিধানে দুষ্ট পরিবর্তনশীল প্রকৃত ছিল। এই ধরনের পরিবর্তন পরিধি ও সংবিধানের জন্য বিশেষ পদ্ধতি ব্যবস্থা ছিল। জাতীয় পরিষদের 2টি তৃতীয় সমাবেশ সম্মতি রাজনৈতিক সম্মতিক্রমে সংবিধানের সংশোধন করা হতো। এই সংবিধানে এই প্রস্তাবনা সংযোজন করা হতো। এতে বলা হতো, সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর উপর অর্পিত হবে, তবে জনগণ এই ক্ষমতা পবিত্র আমানত হিসেবে ব্যবহৃত হবে। গণভোটের বিধান: এই সংবিধানে গণভোটের পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। রাষ্ট্রপতি ও জাতীয় পরিষদের সদস্যদের মধ্যে কোনো বিশেষ মতভেদ দেখা দিলে বিষয়টি গণভোটের মাধ্যমে সমাবেশ করা বিধান রাখা হয়েছে। এই সংবিধানে বাংলা ও উর্দু উভয় পাকিস্তানি রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়া হবে। কেন্দ্রীয়ভূত শাসন: 1962 সালের সংবিধানের আওতায় রাষ্ট্রপতি, জাতীয় ও প্রাদেশিক আইনসভা সদস্যবৃন্দ 80,000 মৌলিক গণতান্ত্রিকদের দ্বারা নির্বাচন হয়েছেন। জনগণের প্রত্যক্ষ ভোট দেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ও তার মর্জিত উপর নির্ভরশীল ছিলেন। 1963 থেকে 1964 সালে ছাত্র আন্দোলন: 1962 সালে ছাত্র আন্দোলনের তীব্রতা 1963 সালের প্রথম থেকেও ধারাবাহিকভাবে প্রভাবিত করতে মুলায়ম পেশাদার বাহিনী হিসেবে পরিচিত ন্যাশনাল ছাত্র ফেডারেশন গঠিত হয়। 1963 সালে ফেডারেশন গঠনের পরপর এই বাহিনী শুধু ছাত্রদের উপর নয়, শিক্ষক ও কর্মচারীদের উপর ক্রমাগত আক্রমণ চালায়। ছাত্ররা প্রথম থেকেই মোনারেল খানের প্রতিরোধ চেষ্টা করে। 1963 সালে 23 জানুয়ারি তিনি রংপুর গেছে গ্রেনেড ছাত্রদের তাদের প্রবেশ ধারণা করতে। কনফেডারেশনে মুসলিম লীগ পরিচয় ছাত্র বাধা দিলে সংঘর্ষ পর্যন্ত হয়। আইয়ুব ও মোনারেল বিরোধী আন্দোলন নেতৃত্ব দেওয়ার অপরাধে 1963 সালের প্রথম 3 মাসের পাকবাহিনী ছাত্রদের গ্রেপ্তার ছাড়াও কলেজে শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কলেজে ম্যানেজিং কমিটি সমূহের কাছে গোপন সালিশ জানায়। যদিও এই উদ্যোগ তেমন সফল হয়নি। চরম দমননীতি সত্ত্বেও 1963 সালে ছাত্ররা 21 ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করে। ছাত্রদের আর লেখাপড়া শিখে লাভ নেই। প্রকার চৌধুরী এমন বক্তব্যের প্রতিবাদে আন্দোলন গড়ে ওঠে। বাংলাদেশ ছাড়িয়ে আন্দোলন করাচিতে পৌঁছে এবং অনশনের ধর্মঘট হয়। আইয়ুব ও মোনায়েলের বিরুদ্ধে আন্দোলনে 63 সালে মাঝামাঝির মধ্যে ঢাকা, চট্টগ্রাম ছাড়াও পটুয়াখালী, চাঁদপুর ছড়িয়ে পড়ে। 1963 সালে 17 সেপ্টেম্বর ছাত্ররা শিক্ষা দিবস মহাসমাবেশ পালন করে। যদিও ছাত্রদের কর্মসূচির কোথাও পুলিশে বাধা দেয়। 1962 সালে ছাত্রদের আন্দোলনের গুরুত্ব নিচে 1962 সালে ছাত্রদের আন্দোলনের গুরুত্ব সমালোচনা করা হলো। সামাজিক শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলন: 1958 সালে
27 অক্টোবর আইয়ুব খান ক্ষমতা দখলের পরপরই সামাজিক শাসন জারি হয়। তিনি সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ও রাজনৈতিক নেতাদের গ্রেফতার করেন। এমন অবস্থায় ছাত্ররা আন্দোলন করে একটা প্রমাণ করে দেয় যে আইয়ুব খানের সামরিক শাসন বেশিদিন চলবে না। সংগঠিত আন্দোলন 1962 সালে ছাত্র আন্দোলনের প্রধান উদ্যোগ গঠন ছিল পূর্ব পাকিস্তান ছাত্র লীগের ছাত্র বৈষম্যিক সামাজিক ছাত্র ফেডারেশন এর ছাত্র সংগঠন। আন্দোলনের কেন্দ্র করে ছাত্রদের মধ্যে ঐক্য গঠন উঠে, যা পরবর্তীতে আন্দোলনগুলোকে ছাত্রদের ঐক্যবদ্ধ থাকতে সাহায্য করে। স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলনের প্রধান শক্তি। এই আন্দোলনের মাধ্যমে পরবর্তীকালে সকল আন্দোলনের প্রধান শক্তি হিসেবে রূপান্তর হয় বাংলা ছাত্র সমাজ। 69 এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধের প্রধান চালিকা শক্তি হিসেবে বাংলা ছাত্র সমাজ। আইয়ুব খানের প্রথম পরাজয় 1962 সালে ছাত্রদের দাবির মুখে আইয়ুব খানের শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট প্রত্যাহারের বাধ্য হন, যেখানে লোহমান আইয়ুব খানের কোনো বিষয়ে প্রথম পরাজয় ছিল। 11 দফা ভিত্তিক 1962 সালে ছাত্র আন্দোলন ছিল 1969 সালে অনুষ্ঠিত ছাত্রদের 11 দফা ছাত্র আন্দোলনের ভিত্তিস্বরূপ। এই আন্দোলনের সাফল্য অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে 1969 সালে আগরতলা মামলা প্রত্যাহার ও 11 দফা দাবি ছাত্রদের আন্দোলন করে। উপসংহার: পরিশেষে বলা যায় যে শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট ছাত্র সমাজ গণবিরোধী ও প্রতিক্রিয়াশীল শিক্ষা সংস্কৃতন শিক্ষাকে পণ্য হিসেবে গণ্য করা হয়, বাংলা ভাষার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে তা প্রত্যাখ্যান করে। এই রিপোর্টের বাতিলের দাবি পূর্ব পাকিস্তানের ছাত্ররা ব্যাপক প্রচার ও সমাবেশ মিছিল ধর্মঘট চালিয়ে যেতে থাকে। ক্রমেই আন্দোলন সমগ্র প্রদেশব্যাপী ছড়িয়ে পড়ে। বাঙালি জাতি সাহিত্য শাসন দাবি হিসেবে অনেকদিন একই পরিপ্রেক্ষিতে 1947 সালে ভারত ও পাকিস্তান নামক দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এরপর পাকিস্তান শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর